অর্থবিল 2026 জাতীয় সংসদে পাস, বাজেটে স্বস্তির আশা প্রধানমন্ত্রীর। 3 মাস আগে সম্পূরক বাজেট দেওয়ার প্রস্তাব বিরোধী দলের। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কৃষিতে বরাদ্দ বাড়ানোর তাগিদ রিজভির। বাজেট না বাড়ালে হুমকিতে পড়বে খাদ্য নিরাপত্তা, বলছেন গবেষকরা। কুষ্টিয়ায় মানবতা বিরোধী অপরাধে ইনুর বিরুদ্ধে রায় আজ। দেশ গঠনে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা এনসিপির। এবং বিশ্বকাপ রাউন্ড অফ 30-তে মুখোমুখি ব্রাজিল, জাপান, জার্মানির প্রতিপক্ষ প্যারাগুয়ে। নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামছে মরক্কো। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম। পুরো সংবাদের সঙ্গে আছি আমি আসাদুজ্জামান। কর ভ্যাট ব্যবস্থায় বড় ধরনের কিছু সংশোধনী নিয়ে সোমবার জাতীয় সংসদে পাশ হয়েছে 2026 সালের প্রস্তাবিত অর্থ বিল। আজ চূড়ান্তভাবে পাশ হবে 2026-27 অর্থ বছরের মূল বাজেট, যা আগামী 1 জুলাই থেকে দেশ জুড়ে কার্যকর হবে। এবার পাশকৃত অর্থ বিলে থাকছে না কালো টাকা সাদা করার সুযোগ, ব্যাংক অ্যাকাউন্ট খুলতে লাগবে না TIN, এবং ব্যক্তিগত পর্যায়ে করমুক্ত আয় সীমা ধরা হয়েছে 4 লাখ টাকা। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, অর্থনীতিকে ভঙ্গুর অবস্থা থেকে তুলে ধরতে বেসরকারি খাত, বিনিয়োগ ও উদ্যোক্তা তৈরির মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্ব দিচ্ছে সরকার। বিস্তারিত MR আসাদের রিপোর্টে। দিনের কার্যসূচি অনুযায়ী এখন আইন প্রণয়ন কার্যাবলী। সোমবার সংসদের দ্বিতীয় দফার অধিবেশন শুরু হয় বিকেল 3:30টায়। অধিবেশনে প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নেন সংসদ সদস্যরা। আইন প্রণয়ন কার্যাবলীর অংশে প্রস্তাবিত অর্থ বিলে কয়েকটি সংশোধনীর প্রস্তাব করেন এমপিরা। পরে একাধিক সংশোধনী সহ পাশ হয় অর্থ বিল 2026। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, সংসদে স্থিরীকৃত আকারে অর্থ বিল 2026 পাশ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব সংসদে স্থিরীকৃত আকারে অর্থ বিল 2026 পাশ হলো। এর আগে সংসদে কথা বলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, অর্থনীতিকে ভঙ্গুর অবস্থা থেকে তুলে ধরতে বেসরকারি খাত, বিনিয়োগ ও উদ্যোক্তা তৈরির মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিকে গুরুত্ব দিচ্ছে সরকার। বাংলাদেশের ভবিষ্যৎ অর্থনৈতিক অগ্রযাত্রার প্রধান চালিকা শক্তি হবে বেসরকারি খাত, উদ্যোক্তা, বিনিয়োগ, উদ্ভাবন, কর্মসংস্থান এবং বাংলাদেশের জনগণের সৃজনশীলতা। বিনিয়োগ উৎসাহিত করতে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা উল্লেখ করেন অর্থমন্ত্রী। প্রকল্প মূল্যায়নে দুর্নীতি ঠেকাতে স্বচ্ছতা আনয়নের কথাও বলেন। আসল দুর্নীতি হয় প্রকল্প মূল্যায়নের ক্ষেত্রে। এখানে আমরা স্বচ্ছতা নিয়ে আসছি। ভ্যালু ফর মানি, রিটার্ন অন ইনভেস্টমেন্ট, কর্মসংস্থান সৃষ্টি, পরিবেশগত বিবেচনা, এই অগ্রাধিকার ও নীতিগুলোকে সামনে রেখে আমরা বাজেট বাস্তবায়ন ও এর চ্যালেঞ্জ সমূহ মোকাবেলা করব। ঋণ নির্ভরতা থেকে সরে এসে স্বনির্ভর অর্থনৈতিক কার্যক্রমকে সরকার গুরুত্ব দেবে বলেও জানান আমির খসরু মাহমুদ চৌধুরী। আমরা ঋণ নির্ভর অর্থনীতি থেকে বিনিয়োগ নির্ভর অর্থনীতির দিকে এগিয়ে যাচ্ছি। MR আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। এর আগে উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি ও পানি সংকট নিরসনে অগ্রাধিকারের ভিত্তিতে যে কোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়নের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার সকালে প্রস্তাবিত বাজেটের উপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে অর্থনীতি, কৃষি, শিক্ষা এবং জ্বালানি খাতের দীর্ঘমেয়াদী সংস্কার ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন তিনি। এবারের বাজেট সব শ্রেণীর মানুষের জন্য স্বস্তি আনবে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। শামীমুজ্জামান চৌধুরীর প্রতিবেদনে বিস্তারিত। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি সংসদে বাজেট অধিবেশনের 17তম দিনে 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের উপর সাধারণ আলোচনায় অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাজেটকে জনবান্ধব আখ্যা দিয়ে তিনি বলেন, এবারের বাজেট ঘোষণার পর কোনো নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়েনি। আমরা যে বাজেট উপস্থাপন করছি, এই বাজেটকে আমি একটি নামকরণ দিতে চাই, সেটি হচ্ছে জীবন বান্ধব বাজেট। বাস্তবতা হচ্ছে খুব স্বাভাবিকভাবে, যেহেতু বাজেটটি সরকারি দল উপস্থাপন করছে, আমরা স্বাভাবিকভাবেই চেষ্টা করব যে একটি
সুন্দর, একটি স্বাভাবিক, একটি বাস্তবমুখী বাজেট উপস্থাপন করার জন্য। জনগণকে স্বস্তি দিতে সরকারের বিশেষ পদক্ষেপের কথা উল্লেখ করেন সংসদ নেতা। বাজেট উপস্থাপনের আগে এবং বাজেট উপস্থাপনের পরে, আগে পরে দুদিক দিয়েই অনেক নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম হঠাৎ করে কোনো কারণ ছাড়া বেড়ে যেত। তবে আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে এবছর আমরা সেরকম কোনো দৃশ্য দেখিনি। আমরা জনগণের আকাঙ্ক্ষাকে সম্মান করি, জনগণের কষ্ট আমরা অবশ্যই বুঝি, জনগণের সম্পদ রক্ষাকে আমরা পবিত্র দায়িত্ব মনে করি। আমরা এমন একটি বাংলাদেশকে গড়ে তুলতে চাই, এমন একটি বাংলাদেশকে পেতে চাই যেখানে উন্নয়ন হবে ন্যায্যতা ভিত্তিক, অর্থনীতি হবে অন্তর্ভুক্তিমূলক, রাষ্ট্র হবে জবাবদিহিমূলক। প্রধানমন্ত্রী বলেন, যে কোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে সরকার। এছাড়া দেশের অর্থনীতি, কৃষি, শিক্ষা এবং জ্বালানি খাতের দীর্ঘমেয়াদী সংস্কার ও ভবিষ্যৎ পরিকল্পনারও চিত্র তুলে ধরেন তিনি। উন্নয়নকে টেকসই করতে হলে শুধু অর্থনৈতিক সংস্কারই নয়, রাষ্ট্র পরিচালনার প্রত্যেকটি ক্ষেত্রে সুশাসন প্রতিষ্ঠা অত্যন্ত জরুরি। এর পাশাপাশি জনগণ একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র চায়। মাননীয় স্পিকার, এটি একটি মানুষের চাওয়া। এখন স্বচ্ছ এবং জবাবদিহিমূলক সরকার এবং প্রশাসন চায়। সারা বছর যাতে কৃষক সেচ সুবিধা নিশ্চিত রাখতে পারে, তার জন্য বর্তমান সরকার পুনরায় যেখানে সম্ভব নদীগুলো, যে সকল নদী পসিবল সেই নদীগুলো এবং খালগুলোকে খনন এবং পুনর্খননের কাজ এরই ভিতরে শুরু করেছে। একটি ন্যায়ভিত্তিক, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক কাঠামো গড়ে তোলাই এবারের বাজেটের মূল লক্ষ্য বলে জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। আমাদের এই বাজেটের অন্যতম একটি ইম্পর্টেন্ট লক্ষ্য হলো অর্থনৈতিক খাতে শৃঙ্খলাকে যে কোনো মূল্যে ফিরিয়ে নিয়ে আসা। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ। সংসদে তোষামোদের জন্য গান, কবিতা উপস্থাপনের জন্য অতীতের অপসংস্কৃতি বন্ধের আহ্বান জানিয়েছেন বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। তিনি বলেন, সংসদ কোনো তোষামোদের জায়গা নয়, এটি দায়িত্ব পালনের স্থান। প্রস্তাবিত 2026-27 অর্থ বছরের বাজেট আলোচনার অংশ নিয়ে এসব কথা বলেন ডাক্তার শফিক। সরকারি এবং বিরোধী দলের চিন্তা এক হওয়া সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি। এ সময় দেশের অর্থবছর পরিবর্তনের প্রস্তাব দেন বিরোধী দলীয় নেতা। এই বাজেটকে আমি বড় বলবো না, ছোটও বলবো না, মধ্যমও বলবো না। আমি বলবো জাতির প্রয়োজনে যা দরকার সেই রকম বাজেটে নিতে হবে। জনগণের সম্পদ জনগণকে ফিরিয়ে দিতে হবে, আর সম্পদের সাথে কালপিটদেরকে ফিরিয়ে আনতে হবে। শুধু সম্পদ আসলো, কালপিটরা থেকে গেল, তাহলে কিন্তু সঠিক শিক্ষা হবে না। ওদেরকেও ফিরিয়ে এনে শাস্তির মুখোমুখি করতে হবে, তাহলে বাকি আর কেউ কালো হাত জনগণের সম্পদের দিকে বাড়ানোর আর সাহস করবে না। মেধাবীরাই বাংলাদেশের গেম চেঞ্জার উল্লেখ করে আজকের শিক্ষার্থীরাই ভবিষ্যতের বাংলাদেশকে এগিয়ে নেবে, এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, শিক্ষার্থীরা যে বিষয়ে আগ্রহী সেক্ষেত্রে তাদের বিকাশের সুযোগ করে দিতে চাই সরকার। সোমবার রাজধানীতে স্মার্ট আর্ট সায়েন্স প্রজেক্ট ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদনে বিস্তারিত। বিকেলে রাজধানীর আগারগাঁওয়ের চিনমোচি আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে নিজেদের উদ্ভাবন ও অভিজ্ঞতা প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ক্ষুদে বিজ্ঞানীরা। পরে দীর্ঘ সময় নিয়ে স্টার্টআপ ও সায়েন্স প্রজেক্টের স্টল ঘুরে দেখেন এবং ক্ষুদে বিজ্ঞানীদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মেধা, বিজ্ঞান, উদ্যোগ ও উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ, এই প্রতিপাদ্যে আয়োজিত হয় ন্যাশনাল স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেজিং প্রোগ্রাম। শিক্ষা মন্ত্রণালয়ের আয়োজনে দেশব্যাপী ৮,০০০ শিক্ষা প্রতিষ্ঠানের মধ্য থেকে নির্বাচিত জাতীয় পর্যায়ের সেরা ১০ প্রতিষ্ঠানের ক্ষুদে বিজ্ঞানীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী। এ সময় শিক্ষার্থীদের সৃজনশীলতা ও উদ্ভাবনী কাজে আরও এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, হতাশা নয়, উদ্যমী হতে হবে সফলতার শক্তি। তোমরা বাংলাদেশকে সামনে নিয়ে যাবে, তোমরা বাংলাদেশকে গড়ে তুলবে, সেটা স্পোর্টসে হোক, সেটা ইনোভেশনে হোক, সেটা যে কোনো কিছুতেই হোক না কেন, বাংলাদেশকে ভবিষ্যতের সামনে ভবিষ্যৎ পৃথিবীতে তোমরা নেতৃত্ব দিবে। পরিবেশটাকে ঠিক রাখি, আমরা যদি
ঘরের মতন করে নিজের এলাকাটাকে পরিষ্কার রাখি, আমরা যদি নিজের ঘরের মতন আশেপাশে আমাদের বাসা বাড়িতে যেরকম মোটামুটি সুন্দর গাছ লাগানো থাকে, এইভাবে যদি আমরা গাছের সংখ্যা আরো বাড়াতে পারি, তাহলে কি হবে, আমাদের পুরো পরিবেশটা ফ্রেশ হবে এবং সেই সুন্দর পরিবেশে তোমরা বসে আরো নতুন নতুন ইনোভেটিভ জিনিস তোমরা চিন্তা করতে পারবে এবং নতুন নতুন পরিকল্পনা করতে পারবে, যেটি তোমাদের উপকার হবে, যেটি দেশের উপকার হবে, যেটি দেশের মানুষের উপকার হবে। বছরে অন্তত একটি গাছের চারা রোপণে সবার প্রতি আহ্বান জানান সরকার প্রধান। সবাইকে প্রত্যেক বছর একটা করে গাছ লাগাতে হবে, একটা করে গাছ রোপণ করতে হবে। আমাকে প্রত্যেক বছর একটা করে গাছ উপহার দিতে হবে। আমাকে দিতে হবে মানে আমাকে ফিজিক্যালি দিতে হবে না, তুমি যেখানে থাকো, তুমি যেখানে মাঠে খেলো, তুমি যে বাসায় থাকো অথবা যেখানে থাকো, যে স্কুলে পড়ো, যে কলেজে পড়ো, ওখানে কোনো এক জায়গায় প্রত্যেকে একটা করে প্রতি বছর একটা করে গাছের চারা রোপণ করবে। আমাদের আশেপাশে কেউ যদি কোনো পাবলিক প্লেসে ময়লা ফেলে, জায়গাটা ময়লা হয়, আমরা পরিষ্কার করব ওটা যতটুকু সম্ভব এবং যে ফেলছে তাকে আমরা বলবো এই কাজটা করা অন্যায়। এর আগে একটি নিম গাছের চারা রোপণের মাধ্যমে দেশব্যাপী 29,000-এর বেশি শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। বিশাল মহাযজ্ঞের সূচনা হলো। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। কৃষিতে বাজেট না বাড়লে খাদ্য নিরাপত্তা হুমকিতে পড়বে বলে মনে করছেন কৃষি গবেষকরা। জানান, দেশের জিডিপিতে কৃষির সরাসরি অবদান 11%। তাই বাজেটে বাজার ব্যবস্থাপনা সহ উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করতে হবে। আর সরকারের ভীষণ তুলে ধরে দেশের খাদ্য নিরাপত্তা ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কৃষি বাজেটে আরও বরাদ্দ বাড়ানোর তাগিদ দেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্প বিষয়ক উপদেষ্টা রুহুল কবির রিজভী। উষা ফেরদৌসের রিপোর্টে বিস্তারিত। অর্থনীতির প্রধান চালিকা শক্তি কৃষি। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী দেশের মোট শ্রমশক্তির প্রায় 40% কৃষির সঙ্গে সম্পৃক্ত। মোট জিডিপিতে অবদান প্রায় 12%। দেশের খাদ্য নিরাপত্তা ও কর্মসংস্থানের জন্য কৃষি গুরুত্বপূর্ণ হলেও নীতি নির্ধারকদের কাছে অধিকাংশ ক্ষেত্রে কৃষকের স্বার্থ প্রাধান্য পায় না। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ আয়োজিত বাজেট আলোচনায় এসব তথ্য উঠে আসে। এবার থেকে আমি জিডিপি বেশি পেতে চাই, এখানে কিন্তু আমাকে বাজেট বাড়াতে হবে, যেটা বাজেট আস্তে আস্তে কমে যাচ্ছে। বক্তারা বলেন, মোট আকারের তুলনায় কৃষিতে বাজেট বেশি না, এ খাতে বরাদ্দ না বাড়ালে টেকসই উন্নয়ন সম্ভব নয়। কৃষির উৎপাদনশীলতা 1% বৃদ্ধি করতে পারি, তাহলে সেটি কিন্তু আমাদের শিল্প বা সেবা খাতের তুলনায় আমাদের গ্রামীণ দারিদ্র্য বিমোচনে প্রায় 3 গুণ ভূমিকা রাখতে পারে। বর্তমান কৃষির যে চ্যালেঞ্জগুলো আছে, বিশেষ করে যেটা বলা হয়েছে যে কৃষকরা তার ন্যায্য মূল্য পায় না। বাজেটে কি অ্যালোকেশনস আছে এটা কিন্তু কোনো রকমের নির্ধারক বিষয় নয়, ডিটারমিনেন্ট নয়, কারণ আমরা তো আমাদের প্রজেক্ট শেষ করতে পারি না। প্রধান অতিথির বক্তব্যে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেন, দেশের খাদ্য নিরাপত্তা ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কৃষিতে বাজেট বাড়ানো জরুরি। কৃষি বাজেটে যেটা 43,000 সামথিং যে বাজেট বরাদ্দ করা হয়েছে গত বছরের তুলনায়, সেটা 37,000 সামথিং ছিল, কিন্তু যদি আমরা এর সাথে মূল্যস্ফীতি যোগ করি তাহলে আমি বলবো যে এটা যে খুব বেশি বরাদ্দ হয়েছে তা নয়, কিন্তু একটা ভিশন আছে যে আমরা তো ক্রমান্বয়ে আমরা মানে এটাকে এগিয়ে নিয়ে যাব। অর্থনীতিতে কৃষির অবদান যদি 7-8% করা যায় তাহলে এটা আমার মনে হয় যে আরো ভালো হতো। দেশের বিপুল সম্ভাবনাকে কাজে লাগিয়ে কৃষি ভিত্তিক শিল্প গড়ে তোলার আহ্বানও জানান রুহুল কবির রিজভী। কৃষির যে ব্যাপক আমরা রূপান্তর চাচ্ছি। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। জুলাই আন্দোলনে কুষ্টিয়ায় 6 জন হত্যাসহ 8 অভিযোগে সাবেক মন্ত্রী জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে হওয়া মানবতা বিরোধী অপরাধের মামলায় রায় ঘোষণা হবে আজ। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 মামলার রায় ঘোষণা করবেন। গেল 14 মে এই মামলার যুক্তিতর্ক শেষ হয় এবং 22 জুন রায় ঘোষণার দিন ধার্য হয়। কুষ্টিয়ায় নিহত 6 জনরা হলেন শ্রমিক আশরাফুল ইসলাম, সুরুজ আলী বাবু, শিক্ষার্থী আব্দুল আল মুস্তাকিন, উসামা, ব্যবসায়ী বাবুল ফরাজি ও চাকরিজীবী ইউসুফ শেখ। বর্তমানে গ্রেপ্তার হয়ে কারাগারে আছেন হাসানুল হক ইনু। মামলার সর্বোচ্চ শাস্তির প্রত্যাশা করছে প্রসিকিউশন।
দেশ গঠনের লক্ষ্যে জুলাই জাগরণ শীর্ষক মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সোমবার সন্ধ্যায় রাজধানীর দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কর্মসূচির ঘোষণা দেন দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। বলেন, ঐতিহাসিক ও রক্তস্নাত জুলাই সবার মাঝে নতুন প্রত্যাশা ও প্রেরণার বার্তা নিয়ে ফিরে আসে। হাজারো শহীদদের আত্মত্যাগ এবং ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে অর্জিত নতুন গণতান্ত্রিক বাংলাদেশের ইতিহাসে জুলাই একটি অনন্য অধ্যায়। তিনি বলেন, জুলাই মাসের তাৎপর্য নতুন প্রজন্ম ও দেশের সর্বস্তরের মানুষের মাঝে পৌঁছে দিতে এবং গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে স্মরণে রাখতে মাসব্যাপী এই কর্মসূচি নেওয়া হয়েছে। দেশ গড়তে জুলাই জাগরণ কর্মসূচি, 1 মাসব্যাপী কর্মসূচি 1 জুলাই থেকে 36 জুলাই পর্যন্ত এনসিপি হাতে নিয়েছে। জুলাইয়ের প্রথম দিন ফেসিবাদ বিরোধী ছাত্র সংগঠন সমূহের সংহতি সভা অনুষ্ঠিত হবে। একই সাথে জুলাইয়ের প্রথম দিনে আমরা জুলাই থেকে জনপদ নামে এক কর্মসূচি নেব, যেই কর্মসূচি বিচার এবং গণভোট বাস্তবায়নে মাসব্যাপী উপজেলা পর্যায়ে পদযাত্রার রোডম্যাপ ঘোষণা করবে। এবার ফুটবল বিশ্বকাপের খবর। ফিফা বিশ্বকাপ 2026-এর রাউন্ড অফ 30-তে আজ মুখোমুখি অবস্থানে রয়েছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল, এশিয়ানের পরাশক্তি জাপান। এ বিষয়ে আরও খবর জানাতে রাজধানীর টিএসসি থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী নাজমুল ইসলাম। নাজমুল, ব্রাজিল জাপানের খেলার মধ্যকার কি তথ্য আপনার কাছে আছে? আমরা কিছুক্ষণ আগেই জানতে পেরেছি যে অলরেডি জাপান একটা গোল ব্রাজিলকে দিয়েছে। আপনি আসলে যেমনটি বলছিলেন, এই মুহূর্তে কিন্তু আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে রয়েছে এবং শুরু থেকে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে যে ব্রাজিল সমর্থকদের যে একটি উন্মাদনা, সেটি কিন্তু আমি লক্ষ্য করছি। এই মুহূর্তে কিন্তু টিএসসির কানায় কানায় যে ব্রাজিল সমর্থকদের যে উল্লাস, সেটি কিন্তু আমরা দেখতে পেয়েছি। এবং শুরুর দিকে যে ব্রাজিল সমর্থকরা যে প্রথমে যে আসলে জাপানের যে গোল হয়েছিল, আসলে জাপানের বিপক্ষে খেলতে নেবে হাড্ডাহাড্ডি যে একটা লড়াই, সেই লড়াই প্রথমে কিন্তু জাপান 1-0 গোলে এগিয়ে গিয়েছিল, যে কারণে আমরা দেখতে পেয়েছি যে আসলে ব্রাজিল সমর্থকরা কিন্তু আসলে অনেকটা নীরব হয়ে গেছিলো, অনেকটা স্থবির হয়ে গেছিলো। আবারও কিন্তু আমরা ব্রাজিল সমর্থকদের মধ্যে সেই টিএসসি কিন্তু সেই উন্মাদনা কিন্তু আবারও ফিরে এসেছে এবং ব্রাজিল সমর্থকরা যারা এখানে রয়েছে তারা কিন্তু আবারও উল্লাসে ফেটে পড়েছে এবং তারা আশা করছে আজকে কিন্তু তাদের দল জিতবে। আমি একটি ব্রাজিল সমর্থকদের সাথে কথা বলতে চাই। আজকে আপনারা কি প্রত্যাশা করছেন? জি বলি নাই, কি প্রত্যাশা করছেন আপনারা? প্রত্যাশা করছি ব্রাজিল এখন হাফ টাইমের পর ভালো খেলতেছে, ইনশাল্লাহ ব্রাজিল জিতবে। জি, আপনি শুনতে পেয়েছিলেন। আমরা একজন আর্জেন্টিনা সমর্থকদের সাথে কথা বলতে চাই। আমরা কিন্তু আসলে এখানে ব্রাজিল সমর্থক এবং আর্জেন্টিনা সমর্থক সবাইকে কিন্তু আসলে দেখতে পাচ্ছি এবং বেশ উন্মাদনা কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে এখানে। এবং এখানে যারা রয়েছে আমরা কিন্তু এখানে বেশ উল্লাসের সঙ্গে ফেটে পড়েছে এবং আমরা কিন্তু প্রথমে দেখেছিলাম যে ব্রাজিল সমর্থকরা বেশ কিন্তু নীরব হয়ে গিয়েছিল, এখন কিন্তু এবং টিএসসি কিন্তু আবার জেগে উঠেছে এবং ব্রাজিল সমর্থকরা উল্লাস করছে। আমরা একজন আর্জেন্টিনা সমর্থকদের সাথে এখানে কথা বলার চেষ্টা করবো। আসলে আপনি কি প্রত্যাশা করছেন আজকে? আরে আপে বিড়ি আমার বাপের আজকে কি প্রত্যাশা করছেন? খেলা খুবই খারাপ খেলছে প্রথমে, এখন দেখা যাক যে কি হয়। ওখানে খেলা দেখতে পাচ্ছি না, তাই চাচাদেরকে নিয়ে খেলা দেখছি। তো এটাই মনে হয়, কি হয় বলতে পারছি না। বাট বাবাকে না বলে চলে আসছি, মাত্র পকেটে 100 টাকা আসছে, কিভাবে যাব তা বলতে পারি না। কিন্তু দেখা যাক কি হয়। যদি হেরে যায় জার্সিটা খুলে ফেলে ওখানে দাম জিজ্ঞেস করছি, আরেকজন থেকে টাকা নিয়ে পাল্টিয়ে তারপর যাবো আর কি। আপনারা আসলে শুনতে পাচ্ছিলেন আসাদ, এখানে আমরা ব্রাজিল সমর্থকদের সাথে কথা বলেছিলাম। আসলে এখানে অনেক ব্রাজিল সমর্থক হতাশ হয়ে গিয়েছে। তারা কিন্তু আসলে বলছে আসলে ব্রাজিল যতটা আসলে খেলার কথা সে পর্যন্ত আসলে খেলতে পারছে না এবং শেষ পর্যন্ত 1-1 কিন্তু আসলে সমতায় ফিরেছে ব্রাজিল এবং আসলে খেলা শেষ মুহূর্তে কি হয় সেটা কিন্তু আসলে বলা যাচ্ছে না। তো আসাদ, এই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে ব্রাজিল এবং জাপানের মধ্যকার খেলার দর্শকদের উন্মাদনার সর্বশেষ খবর। নাজমুল, আপনাকে ধন্যবাদ।
নিজের ঘর থেকেই শিশুশ্রম বন্ধের উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। সোমবার সকালে কৃষিবিদ ইনস্টিটিউশনে এক সেমিনারে এই আহ্বান জানান তিনি। আর শ্রম সচিব আব্দুর রহমান তরফদার বলেন, সরকারের ৫১ প্রতিশ্রুতি বাস্তবায়নে শিশুশ্রম বন্ধ প্রকল্পে নেওয়া হবে। এ সময় দেশের প্রেক্ষাপটে শিশু শ্রমের নানা দিক তুলে ধরেন বক্তারা। বিস্তারিত মনিরুল ইসলামের প্রতিবেদনে। দেশে শিশু শ্রমিকের সংখ্যা ৩৫ লাখেরও বেশি। সময়ের সঙ্গে তাল মিলিয়ে বাড়ছেই শিশু শ্রম। মাথার উপর আছে মূল্যস্ফীতির চাপ, অর্থ সংকটে এই প্রবণতা আরও বাড়ছে। আর এই অতি দরিদ্রতাই শিশু শ্রম বাড়ার মূল কারণ হিসেবে চিহ্নিত করা হয়। বিশ্ব শিশু শ্রম প্রতিরোধ দিবস উপলক্ষে শিশু শ্রম নিরসনে করণীয় শীর্ষক সেমিনার আয়োজন করা হয়। বক্তারা বলেন, শিশু শ্রম নিরসনে আইনের ঘাটতি নেই, ঘাটতি রয়েছে বাস্তবায়নে। সংকট উত্তরণে অতি দরিদ্র পরিবারকে সামাজিক নিরাপত্তার আওতায় আনার তাগিদ দেন তারা। শিশু শ্রম মুক্ত করার জন্য আমাদের লয়ের কোনো ঘাটতি নেই, রুলসের কোনো ঘাটতি নেই, পলিসির কোনো ঘাটতি নেই। উই ডু নট হ্যাভ দ্যাট গ্যাপ, বাট আমাদের গ্যাপটা হচ্ছে আসলে ইমপ্লিমেন্টেশনে। এই ১৭ লক্ষ শিশুর পরিবার এবং যারা ভালনারেবল আছে তাদের পরিবারকে এই সহায়তা দেয়া, এটা খুব দুরূহ কাজ হবে না। বাবা মার মজুরি যদি কম হয়, তার যদি আয় কম থাকে, তার সন্তান তো শিশু শ্রমে যাবেই। আমাদেরকে এমন একটা অবস্থা তৈরি করতে হবে যেখানে আমরা সবাই এটাকে দায়বদ্ধ মনে করি। শ্রম সচিব বলেন, শিশুদের বিদ্যালয়মুখী করতে কাজ করছে সরকার। শিশু শ্রম মুক্ত বাংলাদেশ গড়ে তুলতে আমাদের প্রচেষ্টা আরও জোরদার করতে হবে এবং এমন একটি সমাজ প্রতিষ্ঠা করতে হবে যেখানে প্রতিটি শিশু বিদ্যালয়ে যাবে, নিরাপদ পরিবেশে বেড়ে উঠবে এবং তার পূর্ণ সম্ভাবনা বিকাশের সুযোগ পাবে। আর শিশু শ্রম বন্ধ করতে হলে নিজের ঘর থেকেই শুরু করার আহ্বান জানান শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী। বলেন, জাতীয় সমস্যা বিবেচনায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। শিশু শ্রম যেখানে আপনার বাড়িতেই আছে, সেখানে আপনি এখানে আসছেন, শিশু শ্রম থেকে আমাদের কিভাবে আমরা প্রতিরোধ করা যায়। সমাজের যে সকল দায়বদ্ধতা আছে, আমরা কিন্তু সেই দায়বদ্ধতা থেকে আমরা সেভাবে কাজ করলে আমাদের দেশে অনেক আগেই আমরা এগিয়ে যাব। সভা সেমিনারে অর্থের অপচয় না করে শিশু শ্রমিকের জন্য পাইলট প্রকল্প বাস্তবায়নে তাগিদ দেন শ্রমমন্ত্রী। সচিব সাহেবকে আমি বলেছি এখানে বসে, আমি যেহেতু এই দপ্তরের মন্ত্রী হিসাবে আছি, নেক্সট ইয়ার যেন দেখতে চাই কয়েকটা পাইলট প্রোগ্রাম করে সাস্টেইনেবল কোনো প্রোগ্রাম আমার সামনে উপস্থাপন। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। ডিসি। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হরমুজ প্রণালীর নিরাপত্তা নিয়ে কাতারের দোহায় সরাসরি বৈঠকের খবরকে প্রত্যাখ্যান করেছেন ইরান। সামাজিক যোগাযোগ মাধ্যমের টেলিগ্রামে দেয়া এক বিবৃতিতে দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম খারাবাবদি স্পষ্ট করে জানিয়েছেন, চলতি সপ্তাহে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে ইরানি টেকনিক্যাল দলের এই ধরনের কোনো আলোচনার পরিকল্পনা নেই। এদিকে ইরানের পক্ষ থেকে বৈঠকের খবর অস্বীকার করা হলেও কাতারের দোহায় আজ তেহরানের সঙ্গে বৈঠক হবে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার খেলা খবর, ক্রিকেট। নারী টি-20 বিশ্বকাপের গ্রুপ পর্বে শেষ হওয়ার চূড়ান্ত হয়েছে শেষ 4 দল। 12 দলের টুর্নামেন্টে এখন নেমে এসেছে শেষ 4-এ। সেমিফাইনালের জায়গা করে নিয়েছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ। আজ দ্য ওভালে প্রথম সেমিফাইনালের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজ। একই ভেন্যুতে বৃহস্পতিবার দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। 2 সেমিফাইনালের বিজয়ীরা 5 জুলাই লর্ডসে শিরোপা নির্ধারণী ফাইনালে মুখোমুখি হবে। দর্শক, শেষ করব সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। অর্থবিল 2026 জাতীয় সংসদে পাশ, বাজেটে স্বস্তির আশা প্রধানমন্ত্রীর। 3 মাস আগে সম্পূরক বাজেট দেওয়ার প্রস্তাব বিরোধী দলের। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে কৃষিতে বরাদ্দ বাড়ানোর তাগিদ রিজভির। বাজেটে না বাড়ালে হুমকিতে পড়বে খাদ্য নিরাপত্তা, বলছেন গবেষকরা। কুষ্টিয়ায় মানবতা বিরোধী অপরাধে ইনুর বিরুদ্ধে রায় আজ। দেশ গঠনে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা এনসিপির। এবং বিশ্বকাপ রাউন্ড অফ 30-তে ব্রাজিলের মুখোমুখি জাপান, জার্মানির প্রতিপক্ষ প্যারাগুয়ে। নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামছে মরক্কো। দর্শক, এই ছিল মোহনা সংবাদে।
মোহনার সর্বশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।